সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। বিশ্বব্যাপী প্রায় 130 কোটিরও বেশি ব্যক্তি উচ্চ রক্তচাপে আক্রান্ত, এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় এটাই যে তারা যে উচ্চ রক্তচাপে আক্রান্ত প্রাথমিক অবস্থায় বিষয়টি তারা বুঝেই উঠতে পারেন না, এবং বাংলাদেশের প্রেক্ষাপটেও এই তথ্যটি কিংবা এই ডেটাটি অনেক ভয়াবহ। পরিসংখ্যান বলছে সারা দেশে প্রায় 25 থেকে 30% প্রাপ্তবয়স্ক ব্যক্তি তার জীবনের কোনো না কোনো পর্যায়ে উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়ে থাকেন, এবং আপনি যদি আপনার রক্তচাপটি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন তবে অনেক ক্ষেত্রে এটি হৃদরোগেরও কারণ হতে পারে। আপনার হৃৎপিণ্ডটি সুরক্ষিত রয়েছে কিনা আপনি কী করে সেটি বুঝবেন, এবং কখন আপনি বুঝবেন যে আপনি উচ্চ রক্তচাপে আক্রান্ত, এবং সঠিকভাবে যদি আপনি ওষুধ না খান এটি কী ধরনের জটিলতার বহিঃপ্রকাশ হতে পারে। দর্শক, আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে, এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন বিশেষ অতিথি। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন খান, যিনি মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ, ফেলো ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, চিফ কনসালটেন্ট, আল হেলাল স্পেশালাইজড হসপিটাল। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। স্যার, খুব প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, উচ্চ রক্তচাপ। যেমনটি বলছিলাম যে সারা বিশ্বব্যাপী অসংখ্য গণিত ব্যক্তি উচ্চ রক্তচাপে ভুগছে, কিন্তু আমরা কখন বুঝবো আমাদের উচ্চ রক্তচাপ হয়েছে? একজন ব্যক্তির রক্তচাপ স্বাভাবিকের চাইতে কত বেশি হলে সেটি উচ্চ রক্তচাপ? প্রথম কথা হলো, সারা পৃথিবীতে 50 ঊর্ধ্ব প্রায় 90% লোকেরই উচ্চ রক্তচাপ হওয়ার একটা প্রবণতা আছে। আমরা উচ্চ রক্তচাপ তখনই বলবো যে আমরা রক্তচাপটাকে ভাগ করি এভাবে, অপটিমাল। আমরা চাই সিস্টলিক বা উপরেরটা 110 থাকুক, নিচেরটা 70 থাকুক। আমরা নর্মাল বলি যখন সিস্টলিক 120 এবং ডায়াস্টলিক 80 থাকে। এই 120 থেকে 139 পর্যন্ত আমরা বলি প্রি হাইপারটেনশন, আর 80 থেকে 89কে বলি প্রি হাইপারটেনশন। দেখা যায় যে প্রায় 25 থেকে 30% লোকের যাদের এই রক্তচাপ আছে তার মধ্যে বেশ কিছু অঘটন ঘটে। যেই মুহূর্তে একজন রোগীর সিস্টলিক বা উপরের রক্তচাপ 140 এবং নিচেরটা 90 হয়ে গেল, আমরা তাকে বলি ইউ আর হাইপারটেনসিভ, বা আপনার এই মুহূর্তে উচ্চ রক্তচাপ রয়েছে। অথবা যাদের প্রেশার তার থেকে কম কিন্তু যারা নিয়মিত উচ্চ রক্তচাপের ওষুধ সেবন করেন তাদেরকেই আমরা ট্যাগ করি যে ইউ আর এ হাইপারটেনসিভ পেশেন্ট, বা আপনার উচ্চ রক্তচাপ রয়েছে। এখন প্রশ্ন উঠে এটা এত রিলিভেন্ট কেন? আমি যদি স্ট্যাটিস্টিক্যালি যাই, যেই ভদ্রলোক বা ভদ্র মহিলার উপরের রক্তচাপ 100 নিচেরটা 60 আছে, তার থেকে প্রতি 10 ইনক্রিমেন্ট সিস্টলিক বা 20 সিস্টলিক ইনক্রিমেন্ট, 10 ইনক্রিমেন্ট ইন ডায়াস্টলিক, ডাবলিং দ্য রেট অফ সিভিডি অ্যান্ড হার্ট অ্যাটাক। তার মানে কি? আমি বহু আগে আমার একটা বই লিখছিলাম যেটাকে বলে বেসিক্স অফ ফান্ডামেন্টাল অফ কার্ডিওলজি। আমি সেখানে বলেই দিছিলাম আপনাকে 100 বছর বাঁচতে হলে আপনার ব্লাড প্রেশার উপরেরটা 100-র কাছাকাছি রাখতে হবে। তার মানে যত ব্লাড প্রেশার বাড়বে তার কমপ্লিকেশনগুলি দিনে দিনে তত বেশি বাড়বে। স্যার, আমরা বেশিরভাগ ক্ষেত্রে উচ্চ রক্তচাপ হয়েছে কিনা আমরা সেটা বুঝে উঠতে পারি না, যেমনটি পরিসংখ্যান বলছে। সবচেয়ে মজার কথা হলো, আমি যখন, যেহেতু আমি একটা 250 বেডের হার্টের হাসপাতাল চালাই এবং আমি চিফ কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, বেশিরভাগ রোগী হার্ট অ্যাটাক, স্ট্রোক বা কিডনি ফেলিউর নিয়ে যখন আমাদের কাছে আসে তখন সে জানতে পারে যে তার উচ্চ রক্তচাপ হয়েছে। তার মানে তার আগে সে কখনোই এই উচ্চ রক্তচাপের ব্যাপারে মাথায় ঘামায় না। দ্বিতীয়, বেশিরভাগ লোকেরই এই উচ্চ রক্তচাপ ধরা পড়ে যখন সে অন্য কোনো কারণে ডাক্তারের পরামর্শ নিতে আসেন, এবং যখন ডাক্তারের চেম্বারে যাওয়ার পরে তার রক্তচাপ দেখা হয় তখন জানা গেল যে তিনি উচ্চ রক্তচাপে ভুগছেন বা তার ব্লাড প্রেশার অনেক হাই। আর আমরা যখন ডিক্লেয়ার করি যে আপনার ব্লাড প্রেশার হাই, তখনই তার মাথা ঘোরা, ঘাড় ব্যথা, চোখে দেখার প্রবলেমগুলি শুরু হয়। আমরা সেজন্যই এই ব্লাড প্রেশার, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপটাকে বলি নীরব ঘাতক। একদম। স্যার, এই যে নীরব ঘাতক আমরা বলছি, বুঝে উঠতে পারছি না, এমন কি কোনো উপসর্গ নেই যেটির মাধ্যমে একজন রোগী বুঝবে যে তিনি উচ্চ রক্তচাপে আক্রান্ত? আসলে আক্রান্তের ঝুঁকিতে কারা সচেতন হবেন? প্রত্যেকটা লোক 18 বছর বয়সের পরেই তার জানা উচিত তার রক্তচাপ কত, তার ফ্যামিলিতে উচ্চ রক্তচাপ আছে কিনা, বা উচ্চ রক্তচাপ জনিত যে সমস্যাগুলি অ্যারাইজ করে। আমি যদি সিস্টেমেটিক্যালি যাই,
প্রথমে আমাদের ব্রেইন, আমাদের যেই ইসকেমিক স্ট্রোক বা হেমোরোজিক স্ট্রোক তার অন্যতম প্রধান কারণ এই উচ্চ রক্তচাপ। আমরা আমাদের চোখে আসি, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, রেটিনাল হেমোরেজের অন্যতম কারণ এই উচ্চ রক্তচাপ। আমি আমার হার্টে আসি, প্রথমে কি হয়, এই উচ্চ রক্তচাপের কারণে হার্টকে তার প্রয়োজনের চেয়ে অনেক বেশি কাজ করতে হয় এবং অক্সিজেন কনজাম করতে হচ্ছে। তাতে করে কি হয়, হার্টের মাংসপেশিগুলি শক্ত হয়ে যায়, যেটাকে আমরা বলি কনসেন্ট্রিক হাইপারট্রফি। তাতে করে তার যে মায়োকার্ডিয়াল ওয়েট সেটা বেড়ে যায়, কাজে তার অক্সিজেন কনজাম্পশন বেড়ে যাচ্ছে। তাতে কি হচ্ছে, তার ডায়াস্টোলিক ডিসফাংশন শুরু হচ্ছে এবং এক পর্যায়ে এই উচ্চ রক্তচাপই হলো হার্ট অ্যাটাকের অন্যতম প্রধান কারণদের একটা, এবং আলটিমেটলি হার্ট ফেলিউর শুরু হয়। সো দিস ইজ এ চেইন রিয়াকশন। একদম। আমি আসি কিডনিতে। এই উচ্চ রক্তচাপ হলো কিডনি ফেলিউরের অন্যতম প্রধান কারণদের একটা। দেন উই কাম টু আওয়ার সেক্সুয়াল অর্গান। সেটা মেয়ে পুরুষ দোনোজনের ক্ষেত্রেই এই ব্লাড প্রেশার একটা অন্যতম প্রধান কারণ। আর সবচেয়ে বড় যেটা আমাদের পায়ে, যেটাকে আমরা বলি পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, অর্থাৎ আপনার সারা শরীরের যতগুলি রক্তনালী আছে, অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ তার প্রত্যেকটাকে ইনভলভ করে ওভার দ্য টাইম, যেটাকে আমরা বলি টার্গেট অর্গান। একদম স্যার, এই যে এত এত জটিলতা হচ্ছে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে সচেতন নই দেখে তো জটিলতার মাত্রা এত তীব্র হচ্ছে বা এত অঙ্গ প্রত্যঙ্গকে ক্ষতিগ্রস্ত করছে। একটু জানতে চাই যে আমার পরিবারের একজন ব্যক্তির উচ্চ রক্তচাপ রয়েছে, আসলে উচ্চ রক্তচাপটি আমি মেজার করব বা নিয়মিত এটাকে স্ক্রিনিং করব, এই বিষয়গুলো সম্পর্কে যেমন আমি সচেতন নই বা আমরা কেউই সচেতন নই, তেমনি কিভাবে আসলে মেজার করা প্রয়োজন, কার কাছে গিয়ে মেজার করবে। আমরা এখন বাসায় প্রত্যেকে ডিজিটাল মেশিন রেখেছি, আসলে যে ডিজিটাল মেশিনটি আমাদেরকে যে রিডিংটা দিচ্ছে সেটা কি সঠিক, নাকি কোন পদ্ধতিতে আসলে মেজার করার পরামর্শ দেবেন? এটা নিয়ে সারা পৃথিবীতে কিছু কন্ট্রোভার্সি আছে। আপনি মজার কথা হলো যে পৃথিবীর কিছু ফাইনেস্ট বই আছে যেখানে বলা আছে যে 100 জন ডাক্তার যদি একজন রোগীর রক্তচাপ মাপে, 2টা রিডিং এক হওয়ার সম্ভাবনা খুব কম। আর মজার ব্যাপার হলো এই ডিজিটাল রিডিংয়ে আপনি যদি বাম হাতে মাপেন পেলেন হয়তো 130/80, ডান হাতে মাপতে গেলে আপনি পাবেন 150/70। কাজেই এরও কিছু নির্দিষ্ট নিয়ম আছে আপনি কিভাবে ব্লাড প্রেশারটা মাপবেন। নিঃসন্দেহে একটা ব্লাড প্রেশার মাপার আগে রোগীকে নিদেন পক্ষে 5 থেকে 10 মিনিট, সম্ভব হলে 15 মিনিট অ্যাবসলিউট রেস্টে থাকতে হবে। তার আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে সে চা, কফি বা তামাক জাতীয় কোনো দ্রব্য ব্যবহার করবে না। তার হার্টটা আমাদের হার্ট লেভেলে থাকতে হবে এবং মিনিমাম 3টা প্রেশার তাকে রিড করতে হবে এবং 3টার অ্যাভারেজ করে বলতে হবে, এবং 1টা বা 2টা রিডিংয়ে কখনই বলা যাবে না যে আপনি উচ্চ রক্তচাপের রোগী। নিদেন পক্ষে পরপর 3 সপ্তাহ 3টা রিডিং নেওয়ার পরে সিস্টোলিক ডায়াস্টোলিক যদি দেখা যায় যে এটা 139 বা 89-এর উপরে, শুধু তাইলেই আমরা বলবো যে আপনি উচ্চ রক্তচাপে ভুগছেন। চমৎকার একটি বিষয় বলেছেন, অবশ্যই প্রত্যেকটি ব্যক্তি সচেতন হবেন। স্যার, একটি বিষয় জানতে চাইবো যে একজন ব্যক্তি যখন উচ্চ রক্তচাপ নিয়ে আপনাদের শরণাপন্ন হয়, আপনারা শনাক্ত করেন, আপনারা তো একটু ওষুধ খাওয়ার পরামর্শ দেন, এবং আমাদের দেশের প্রেক্ষাপটে সবচাইতে প্রচলিত যে তথ্যটি বা চিত্রটি আমরা দেখে থাকি সেটি হলো যে যেই প্রেসক্রিপশনে ওষুধটি খেয়েছে বা নিয়েছে সেটি বছরের পর বছর কন্টিনিউ করতে থাকে নিজের মতো করে, ডোজ অ্যাডজাস্টমেন্ট, চিকিৎসকের কাছে গিয়ে ফলো আপ করা, বিষয়গুলো সম্পর্কে আমরা একদমই অবগত নই। বা ওই যে পাশের বাড়ি যে প্রেসক্রিপশনটি ফলো করছে বা পরিবারের আরেকজন সদস্য তিনি দেখছেন তিনি উচ্চ রক্তচাপে আক্রান্ত, তিনি ধরে নিয়েছেন যে এই ওষুধটি হয়তো বা তারও জন্য কার্যকর। এই বিষয়গুলো আসলে কতটুকু যৌক্তিক? মোটেই যৌক্তিক না। প্রথম কথা হলো এখানে আমাদের ডাক্তার সমাজের কিছু ফেলিউর আছে। উচ্চ রক্তচাপ সম্বন্ধে যখনই আমি একজন রোগীকে বলবো বা ডিক্লেয়ার করব, তাকে তার এই হাইপারটেনশন এডুকেশনটা শেখাতে হবে। তা নাহলে আমার মাথা ব্যথা নাই, আমার বুক ব্যথা নাই, আমার কাশি নাই, আমার জ্বর নাই, আমার পেটে ব্যথা নাই, আমার কোমরের ব্যথা নাই, আমি ডেইলি কেন 20-30 টাকার ওষুধ খাবো? তৃতীয় প্রশ্ন যেটা করে যে স্যার এই ওষুধ একবার শুরু করলে তো আর ছাড়তে পারবো না। এটা সবচেয়ে বড় প্রশ্ন থাকে। হ্যাঁ, আমি দুজনে যেহেতু ডাক্তার, ধরেন আপনি সেলিম ইউসুফের যে হোপ স্টাডি, আমি তার মিডল ইস্ট পার্টে কাজ করেছি। আমাদের এই 8,000-এর উপরে রোগীদের উপরে আমরা 4,000 হলো যাদের অলরেডি ব্লাড প্রেশার আছে এবং 4,000 যাদের ব্লাড প্রেশার এখনো ডিক্লেয়ার্ড না,
এমন রোগীদের আমরা 8 বছর ফলো আপ। এই যে ফলো আপ করেছেন বা আসলে পরবর্তীতে ডেটাটা কিরকম এসেছে, তাদের উচ্চ রক্তচাপটি নিয়ন্ত্রণে ছিল কিনা, এই গল্পটি আমরা শুনবো, বিস্তারিত জানার আছে। তবে সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেবার। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আয়োজনের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন খান। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। বিরতির আগে আপনি খুব চমৎকারভাবে বলছিলেন যে বাংলাদেশের বাইরে মিডল ইস্টের একটি গল্প, যে সেখানে আপনি ডেটা বের করেছিলেন যে কারা উচ্চ রক্তচাপে আক্রান্তের ঝুঁকিতে রয়েছে এবং পরিসংখ্যানটি কীরকম, এ বিষয়ে বিস্তারিত জানবো। পরিসংখ্যানটা এতটা ইম্পর্ট্যান্ট যে আমাদের প্রত্যেকের জানা উচিত। সেটা হলো 40 ঊর্ধ্ব যে কোনো নারী বা পুরুষ যদি অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, যেটাকে আমরা বলি এসি ইনহিবিটর বা রিসেপ্টর ব্লকার, সে যদি নিয়মিত একটা মিনিমাম ডোজে ব্যবহার করে, তার পরবর্তী জীবনের যে তার স্ট্রোক, হার্ট অ্যাটাক, চোখ নষ্ট হওয়া, কিডনি নষ্ট হওয়া, আমরা যেটাকে বলি মেজর ইভেন্ট, প্রায় 31% কমে যায়। আচ্ছা আচ্ছা। এবার তার রক্তচাপ 140-এ উঠলো কি না উঠলো, তাহলে আমি যদি প্রতিদিন 10 টাকার একটা ট্যাবলেট দিয়ে আপনি আগামী 30 বছরের একটা ইন্স্যুরেন্স বা গ্যারান্টি পান যে আপনার একটা হার্ট অ্যাটাক বা স্ট্রোক হবে না, তাহলে আমি অনেককেই প্রশ্ন করি আপনি এই ট্যাবলেটটা নেবেন না কেন? আপনি যে আমাকে প্রশ্ন করছেন, স্যার আজকে শুরু করলে আর তো বন্ধ করতে পারবো না, তাই আমি বলি আপনি একতলা বাড়ি শুরু করছেন, এখন আপনি চিন্তা করতেছেন আপনি আজকের থেকে ভাত খাবেন না, আপনি 6 তলা শেষ করেই খাবেন, আপনি কি বেঁচে থাকবেন ততদিন? সম্ভব নয়। আপনাকে কে গ্যারান্টি দিছে যে আপনি আগামী 10 বছর পরে বেঁচে থাকবেন? আপনার বাই দিস টাইম হার্ট অ্যাটাক, স্ট্রোক বা আপনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাবেন না? কাজেই আজকে আপনার রোগ, এই হাই ব্লাড প্রেশার আপনাকে ঠেলে দিচ্ছে মৃত্যুর দিকে। আপনি আজকে বেঁচে থাকলে তো 10 বছর পরের পরিকল্পনা করবেন। আপনি যে একজন 40 বছরের ঊর্ধ্বের ব্যক্তি বা মহিলা, আপনি আজকে ম্যানেজ না করে 10 বছর পরে ওষুধ যদি শুরু করেন, আপনার লাভটা কি হবে? একদমই তাই। তো সেজন্যে, আর 2 নম্বর হলো আমাদের দেশে যে জিনিসটা খুব প্রবলেমেটিক আমাদের ডাক্তারদের জন্য, সেটা হলো ধরেন বেশ ভালো সংখ্যক রোগীকে কিন্তু ওষুধ ছাড়াও ভালো রাখা যায়, শুধু লাইফস্টাইল মডিফিকেশন, শুধু যেটাকে আমরা বলি নন ফার্মাকোলজিক্যাল মেথড। অর্থাৎ আপনি যদি লবণ কম খান প্রতিনিয়ত, যে প্রশ্নটা বললেই বলে যে ডাক্তার সাহেব আমি তো আলগা লবণ খাই না, তা আপনি কি লবণ খান? আমি তো শুধু তরকারিতেই খাই। তখন আমি বুঝায় বলি, বাঙালি পরিবার যে 2 তরকারি 1 ডাল দিয়ে প্রতিদিন ভাত খায়, সে 15 গ্রাম লবণ খায়। আপনার ম্যাক্সিমাম কোটা হলো 3.5 গ্রাম। আপনি যদি কোনো প্রকারের কোনো লবণ ব্যবহার না করেন, আপনার খাওয়াতে 15 গ্রাম লবণ থাকে। আমি আপনাকে ওইটা কমানোর কথা বলছি। ডাক্তার সাহেব তাহলে কি খাওয়া সম্ভব? আচ্ছা, অভ্যাস করলেই সম্ভব। 2 নম্বর, আপনি যদি প্রতিদিন নিয়মিত 1 ঘন্টা হাঁটেন বা কায়িক পরিশ্রমিক করেন, আপনার উপরের ব্লাড প্রেশার 10, নিচেরটা 5 অটোমেটিক্যালি কমে যাবে। বাহ। 3 নম্বর, আপনার খাওয়াতে প্রতিদিন আপনি যদি কিছু লিফি ভেজিটেবল খান, অর্থাৎ তাজা পাতা, যেমন আমাদের দেশের ধনিয়া পাতা আছে, পুদিনা পাতা আছে, লেটুস পাতা আছে, সরিষা পাতা আছে। আরবিতে, বা আমি যেহেতু 44 বছর দুবাইতে কাজ করি, ওদের বিয়েই হবে না যদি 10-15 রকমের পাতা না দেওয়া হয় গোশত বা মাছের সঙ্গে। আচ্ছা। এবং আপনি বিশ্বাস করেন, আমি হাজার হাজার লক্ষ লক্ষ অ্যাঞ্জিওগ্রাম, অ্যাঞ্জিওপ্লাস্টি করেছি, ওদের এক একটা রক্তনালী এত মোটা মোটা, 3.5, 4.5, আর বাংলাদেশে আমরা 2.5-3 পেতেই আমাদের জান বের হয়ে যায়, শুধুমাত্র খাদ্যাভ্যাসের পরিবর্তনের কারণে। শুধু খাদ্যাভ্যাসের পরিবর্তনের জন্য। বাবা। কাজেই এই লিফি ভেজিটেবল অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। আপনার রক্তে পটাশিয়ামের পরিমাণ যত বাড়বে, আপনার ব্লাড প্রেশার তত কমবে। শুধুমাত্র প্রতিদিন যদি আপনি 20, 25, 30টা এই লিফি গ্রিন ভেজিটেবল খান, আপনার ব্লাড প্রেশার কিন্তু উপরেরটা 10, নিচেরটা 5 কমানো সম্ভব। তৃতীয়ত যেটা, যে আপনার স্ট্রেসটাকে রিমুভ করতে হবে। এই কাজটা আমরা কখনোই করে উঠতে পারি না আমাদের দৈনন্দিন খুবই জীবনযাত্রায়।
আপনি যেই ধর্মের হন ওই ধর্মটাই পালন করেন না। আজকাল বহু ধরনের মেডিটেশনের বন্দোবস্ত আছে। প্রতিদিন 20টা মিনিট আপনি যে কোনো একটা সময় মাটিতে একটা ম্যাট বিছিয়ে চোখটা বন্ধ করে 20 মিনিট শুন। আপনি চাইলে আল্লাহ আল্লাহ করেন, ভগবান করেন, অথবা 100 থেকে 0 পর্যন্ত গুণে আসেন। চেষ্টা করেন যে পৃথিবীর কোনো ঝামেলা যাতে আপনার মাথায় না ঢোকে, আর কিছুই না। আপনার ব্লাড প্রেশার 10 কমে যায়। কি চমৎকারভাবে আপনি কাউন্সেলিং করেন, এবং আমার মনে হয় যে প্রত্যেকটা রোগী আপনার এই তথ্যগুলোর মাধ্যমে মানে অর্ধেক পরিমাণে সুস্থ হয়ে যেতে পারে শুধুমাত্র একটু আপনি কাউন্সেলিং। 30 ভাগ রোগীর ব্লাড প্রেশার কিন্তু আমরা শুধুমাত্র তাকে কাউন্সেলিং এর মাধ্যমেই ঠিক রাখতে পারি। বাহ। এখন যে সিগারেট খায় বা তামাক জাতীয় দ্রব্যাদি ব্যবহার করে, যতক্ষণ সে এটা বন্ধ না করবে আমার কোনো কাউন্সেলিং কোনো কাজে আসবে। তা কাজে এই 5টা জিনিস যদি আমরা আমাদের রোগীদেরকে শিখিয়ে দিতে পারি, তাইলে কিন্তু সে ওষুধ ছাড়াও তার ব্লাড প্রেশারটা অনেকাংশে কমায় আনতে পারে। এখন কথা হলো, একজন রোগী যে প্রেজেন্ট করছে 160/100 ব্লাড প্রেশার নিয়ে, সেক্ষেত্রে আমাকে তো কিছু ওষুধ দিতেই হবে। একদম। এখানে ওষুধ দেওয়ার ব্যাপারে আমাদেরকে অনেকগুলি প্রটোকল এবং অনেক কিছু জাজ করে একটা রোগীর ওষুধটা সিলেক্ট করতে হয়। আচ্ছা আচ্ছা। এখন ধরেন একজন 70 বছরের রোগী যার অলরেডি প্রস্টেটের প্রবলেম আছে, আমি যদি তাকে একটা ডায়ুরেটিক ট্যাবলেট দিই, বা যেমন ইনডেপামাইড, এবং ভুল করে যদি কেউ এটা রাত্রে দিয়ে রাখে, আর এই ভদ্রলোক যদি 30 বার প্রস্রাব করার জন্য বাথরুমে যায়, সারা রাত্র ঘুমাইতে না পারে, তার জীবনটা হেল হয়ে যাবে না? একদম নিঃসন্দেহে। এখন একজন রোগী যার অলরেডি গাউট আছে, আমি যদি তাকে এখানে একটা ডায়ুরেটিক দেই, তার তার গিরার যন্ত্রণা আরো বেড়ে যাবে। এখন যার হার্ট রেট অলরেডি কম, আমি যদি ভুল করে তাকে ওখানে বিটা ব্লকার দিয়ে দেই, সে তো সিনকোপিতে অজ্ঞান হয়ে পড়ে যাবে। কাজেই আমি কখন কোন রোগীকে কোন পরিপ্রেক্ষিতে, সেই জায়গাটা অবশ্য দক্ষভাবে একজন বিশেষজ্ঞ চিকিৎসকে শনাক্ত করতে পারে। স্যার, একদম শেষ প্রান্তে ছোট্ট করে একটি কথা শুনবো, যে আমরা কখনো চাই না কোনো ব্যক্তি উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়ে কমপ্লিকেশন নিয়ে জীবনযাপন করুক। জীবনযাপন পদ্ধতিতে যেন একটু পরিবর্তন আনে, খাদ্যাভ্যাস কিংবা আপনি খুব চমৎকারভাবে প্রত্যেকটা বিষয় তুলে ধরেছেন। কিন্তু আমাদের রোগীদের উদ্দেশ্যে আপনার শেষ সময় ছোট্ট করে একটি বার্তা শুনতে চাই। উচ্চ রক্তচাপ একটা নীরব ব্যাধি, ঘাতক, মৃত্যুর অন্যতম প্রধান কারণ। আপনাদের প্রত্যেকের যাদের উচ্চ রক্তচাপ আছে, কোনো অবস্থাতেই এরকে হেলাফেলা করা যাবে না। আপনার একজন চিকিৎসকের নিয়মিত পরামর্শ নিয়ে এবং প্রতি 3 থেকে 4 মাস পর পর এই রক্তচাপটাকে টাইট্রেট করে করে ওষুধগুলি অ্যাডজাস্ট করে বাকি জীবন খেতে হবে, যেন আপনার স্ট্রোক, হার্ট অ্যাটাক, চোখ নষ্ট, কিডনি নষ্ট, সেক্স নষ্ট, বা আপনার পায়ের রক্তনালী বন্ধ হয়ে যায়। নিঃসন্দেহে এই জায়গাটা তো অবশ্যই প্রত্যেকটি ব্যক্তি সচেতন হবেন, এবং আপনি চমৎকারভাবে প্রত্যেকটি তথ্য দর্শকদের সামনে তুলে ধরেছেন, যেটি বাস্তব জীবনে আমরা প্রতিনিয়ত ফেস করে থাকি। আপনাকে স্যার আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত আপনাকে এবং করার জন্য। আরটিভিকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ, এবং আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের দেওয়া পরামর্শ অনুযায়ী জীবন কিংবা যাপনে একটুখানি পরিবর্তন আনুন, তেমনি পরিবর্তন আনুন আপনাদের নিজেদের খাদ্যাভ্যাসে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আরটিভির সাথেই থাকুন।